আচ্ছা, সামনের দিন আমরা পিএইচের হিসাব করেছিলাম, ঠিক আছে, যে কীভাবে আমরা পিএইচ বের করব। তো মোলার ঘনমাত্রা দেওয়া থাকবে আর পি সমান কি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। হাইড্রোজেন ঘনমাত্রা হচ্ছে পিএইচ। আর যদি আমরা পিওএইচ বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের পিওএইচ, ঠিক আছে। তাহলে পিএইচ কীভাবে বের করবো আর পিওএইচ কীভাবে বের করবো, এইভাবে আমাদের বের করা যাবে। তাহলে কোনো দ্রবণের আর পিএইচের মান কত থাকে? 0 থেকে 14 পর্যন্ত থাকে। 7 হচ্ছে নিরপেক্ষ, যদি 7-এর নিচে যায় তাহলে অম্লীয়, 7-এর উপরে যদি যায় তাহলে ক্ষারীয়, ঠিক আছে। এবং এই যে পিএইচ আর পিওএইচ এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমরা পি কে ডব্লিউ সমান পাবো, ঠিক আছে। তাহলে মানে পি কে ডব্লিউ সমান কে ডব্লিউ সমান কত পাইছিলাম? 1 × 10⁻⁴ পাইছিলাম না? তাহলে এটা যদি মাইনাস লগ হাইড্রোজেন করি তাহলে হবে আমাদের 14, ঠিক আছে। আর পিএইচ আর পিওএইচ হবে আমাদের 7 করে, তাহলে 7 7 14 আর এটা 14, ঠিক আছে। তো এই সিস্টেমে আমরা করব। আচ্ছা, তাহলে একটা সমস্যা দেখো, পাকস্থলীর রসে পিএইচের মান এত হলে ওই রসে হাইড্রোজেন আয়ন এর মোলার ঘনমাত্রা কত? হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা কত সেটা বের করতে হবে, ঠিক আছে। পিএইচ এত, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পিএইচ = মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। তাহলে পিএইচ দেওয়া আছে 1.4, তাহলে -1.4 অ্যান্টি লগ দিবা, ক্যালকুলেটারে অ্যান্টি লগ দিয়ে ওই মানটা বসিয়ে দিবা, শেষ, অ্যান্সার বের হয়ে যাবে এত মোলার, ঠিক আছে। এখানে তোমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে তুল্য সংখ্যা কত। তুল্য সংখ্যা বলতে বোঝাবে, তুল্য সংখ্যা হচ্ছে তোমার অ্যাসিডের তুল্য সংখ্যা বলতে বোঝায় তার কয়টা হাত আছে বা তার যোজনী কত, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে তার তুল্য সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যা মানে তার কয়টা হাত আছে। মনে করো HCl, ঠিক আছে, HCl এর তুল্য সংখ্যা কিন্তু আমার 1, এই জন্য এর পিএইচ বের করার জন্য আমার যত মোলার ঘনমাত্রা ততই দিয়ে করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আমার সালফিউরিক অ্যাসিড বলে H2SO4, এটা যদি বলে এর তুল্য সংখ্যা কিন্তু আমার কত? 2, এর মানে হচ্ছে এটা যদি আমার বলে 0.5 মোলার, তাহলে এটা যদি আমাদের কোনো পানিতে দ্রবীভূত হয় সেটা কিন্তু ডবল হারে পানিতে মিশবে, ঠিক আছে। যেহেতু এর তুল্য সংখ্যা 2, তাহলে যদি 0.5 মোলার বলা হয় সালফিউরিক অ্যাসিড, তাহলে এর সঙ্গে কিন্তু 2 দিয়ে গুণ করে নিয়ে তারপরে আমাদের পিএইচের সূত্রে ফেলাতে হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা এত মোলার বলছে, জাস্ট পি সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, অ্যান্সার আমি পেয়ে গেলাম। কিন্তু যদি আমাদের সালফিউরিক অ্যাসিড বলে তাহলে এখানে কি হবে? সালফিউরিক অ্যাসিডের জিনিস দেখো, সালফিউরিক অ্যাসিড 1 মোল সালফিউরিক অ্যাসিড আমি পানিতে মিশাই তাহলে আমাদের 2 মোল হাইড্রোজেন প্লাস বের হবে। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে হাইড্রোজেন প্লাস কতটুকু বের হচ্ছে, ঠিক আছে। কারণ হাইড্রোজেন প্লাসটা দিয়েই তো আমি পিএইচ বের করবো। আমি কি সালফিউরিক অ্যাসিড দিয়ে বের করবো না, হাইড্রোজেন প্লাস দিয়ে বের করবো। তাহলে আমার হাইড্রোজেন প্লাসটা কত মোল সেটা হচ্ছে আমার মেন। তাহলে প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করে নিব, নিয়ে তারপরে আমাদের ইয়াতে বসাই দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে করো তোমার পার্সেন্টেজে দেওয়া আছে এত মোলার অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণের পিএইচ হিসাব করো। দেওয়া আছে উপরোক্ত ঘনমাত্রায় ওই অম্ল বা ক্ষারকের শতকরা বিয়োজন 12%। শতকরা বিয়োজন কত? 12%, ঠিক আছে। মোলার ঘনমাত্রা এত। আচ্ছা, তাহলে অ্যাসিডটি 12% বিয়োজিত হয়েছে, তাই এই দ্রবণে হাইড্রোজেন প্লাস কতটুকু আছে? যেহেতু আমার 12% বিয়োজিত হয়েছে, ঠিক আছে, সেহেতু আমার যত মোলার সেটাকে আমার 12% মানে কি 12.5% তুলতে আমার 100 দিয়ে ভাগ, এটা দিয়ে আমাকে গুণ দিতে হবে, ঠিক আছে। গুণ দিয়ে আমি মোলারটা বের করলাম কত মোল আমার আছে। এটা আমার মনে করো ওই মোলার ঘনমাত্রা, কিন্তু এই ঘনমাত্রাটা তো আমার ওই পানিতে মিশ্রিত হচ্ছে না। পানিতে এটা এতটুকু আছে, এখান থেকে একটা অংশ আমার পানিতে মিশ্রিত হচ্ছে। তাহলে আমার দরকার হচ্ছে হাইড্রোজেন প্লাস কতটুকু পানিতে মিশ্রিত হচ্ছে সেটা। তাহলে টোটাল এই ঘনমাত্রাটা আমি ইউজ করতে পারবো না, আমার দরকার এই ঘনমাত্রা থেকে একটা পার্সেন্টেজ পানিতে মিশ্রিত হচ্ছে, সেই পার্সেন্টেজটাই আমার মেন, ঠিক আছে। তো সেই পার্সেন্টেজটা বের করে আমাদের হিসাব করতে হবে।
তো এইভাবে এই জিনিসগুলা তোমার একটু মাথায় রাখতে হবে। এক একটা অঙ্কে এক এক রকমের একটু একটু টুইস্ট দেওয়া আছে। তো এই টুইস্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখানে দেখো এত মোলার ঘনমাত্রায় ফর্মিক অ্যাসিড এর বিয়োজন ধ্রুবক হচ্ছে কে, এর মান এত, এর মান গণনা করো, দ্রবণের পিএইচ হচ্ছে এত। এখানে কে এর মান আমাকে হিসাব করতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি কে সমান সমান কি, বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক উৎপাদ বাই বিক্রিয়ক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদ, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। আমি যদি এটাকে ভাঙে লিখি, এটাকে ভাঙলে কী পাবো, হাইড্রোজেন প্লাস পাবো, আর যেটা থাকবে সেটা মাইনাস পাবো। তাহলে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, এটা আমি পাইলাম। তাহলে উৎপাদ দুইটার মোলার ঘনমাত্রা কত, বিক্রিয়ক। তাহলে নিজেরটার তো আমি মোলার ঘনমাত্রা পাইছি, তাই না, নিজেরটার মোলার ঘনমাত্রা এটা, এটার মোলার ঘনমাত্রা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে এটার মোলার ঘনমাত্রা হচ্ছে আমাদের এটা, যেটা দেওয়া আছে যে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা এত দেওয়া আছে, কিন্তু সেটা ভেঙে আমার উৎপাদ যেটা হলো সেটার মোলার ঘনমাত্রা কত সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, দেখো এই অ্যাসিডটা ভেঙে এটাও এক মোল তৈরি হয়েছে, এটাও এক মোল তৈরি হয়েছে, তার মানে এটাও যতটুকু থাকবে এটাও অতটুকুই থাকবে, তাই না, ওই পানিতে। তাহলে এটা দুটো আলাদা করে লেখা আর হচ্ছে একসঙ্গে স্কোয়ার দেওয়া একই জিনিস। আচ্ছা, তাহলে এবং দ্রবণটার পিএইচ কত, পিএইচ হচ্ছে এত। তাহলে আমরা কি জানি, পিএইচ সমান সমান কী জানি, পিএইচ সমান সমান জানি মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, তাই না। তাহলে পিএইচ সমান সমান আমাদের মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, এটা আমরা বের করলাম। এটা বের করে আমাদের হাইড্রোজেন আয়নের যে মান, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করলাম, কত ঘনমাত্রা হাইড্রোজেন আয়ন আছে এই পিএইচ থেকে, ঠিক আছে। পিএইচ সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, সেখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করলাম, বের করার পর এখানে বসাই দিলাম। তো এইভাবে হিসাবগুলো করতে হবে সব ক্ষেত্রে কিন্তু। তো এটা যেটা ভাঙবা, এটাকে ভাঙার পর যে অ্যাসিড আর বেস তো ক্ষার তৈরি হবে, সেই দুটো একই পরিমাণেই থাকবে। ওই জন্য ওই অ্যাসিডের ক্ষার একটা অ্যাসিডের উপরে তখন আমরা স্কোয়ার দিয়ে দেবো, একটা অ্যাসিডের উপর স্কোয়ার দিলে হয়ে যাবে। একইভাবে এই সমস্যাগুলো এত মোলার এত, এত মোলার এত, এগুলো দ্রবণের পিএইচ হিসাব করো। পিএইচ বলতে কি বলছে কিন্তু, নট পিওএইচ, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা এটা থেকে পিওএইচ বের করতে পারবো, সেটা বের করে যদি 14 থেকে বিয়োগ করি তাহলে আমরা পিএইচ পাবো, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবা, কারণ আমরা পিএইচ পাবো কার ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে, পিওএইচ পাবো হচ্ছে ক্ষারের ক্ষেত্রে। তো এখানে ক্ষার দেওয়া আছে, তাহলে আমরা ক্ষার থেকে কিন্তু কখনোই পিএইচ পাবো না, পিওএইচ পাবো। তো সেক্ষেত্রে এখান থেকে প্রথমে আমার বের করতে হবে কি, পিওএইচ, ঠিক আছে। তাহলে পিএইচ সমান সমান 14 মাইনাস পিওএইচ, সেখান থেকে 14 মাইনাস পিওএইচ আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। আর এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, ওএইচের ঘনমাত্রা আমার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পিওএইচ বের করলাম, পিওএইচ বের করে 14 থেকে আমরা বিয়োগ করে তারপর বের করলাম, ঠিক আছে। তো এইভাবে তারপর দেখো 2% সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন পার্সেন্ট থেকে মোলার ঘনমাত্রাতে আসার একটা নিয়ম আছে, কীভাবে আসবে দেখো। তাহলে মোলার ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 10x/m, এভাবে করবা তাহলে হবে। এই সূত্রটি একটা সূত্র মনে রাখবা, মোলার ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 10x/m, ঠিক আছে। তাহলে এস 10, এক্সের মান হচ্ছে কত পার্সেন্ট, 2.5%, এম মানে এটার হচ্ছে আণবিক ভর, আণবিক ভর কত সোডিয়াম হাইড্রোক্সাইডের, সোডিয়ামের হচ্ছে 56, সোডিয়ামের 23 আর 16 40, এটা হচ্ছে আমাদের এস, এটা আমার মোলার ঘনমাত্রা, ঠিক আছে। এইভাবে মোলার ঘনমাত্রাটা বের করে নিয়ে, তাহলে মোলার ঘনমাত্রা যদি আমাদের পার্সেন্টেজে দেওয়া থাকে, সেখান থেকে মোলার ঘনমাত্রা কত হবে 10x/m, ঠিক আছে। তাহলে মোলার ঘনমাত্রা এর সমান সমান 10x/m, ঠিক আছে। তো এইভাবে আমাদের বের করতে হবে।
তাহলে পার্সেন্টেজে দেওয়া থাকলে মোলার ঘনমাত্রাতে আনবো কীভাবে 10x/m, তারপরে আমাদের যে হিসাব POH সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। ওই হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে এই মোলার ঘনমাত্রা। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস যে এই যে KA আর KB, তাই না? তাহলে KA আর KB দুটো গুণ করলে আমাদের 10⁻14 হয়, কারণ KW সমান কত আমাদের 10⁻14। ঠিক আছে, তাহলে KW সমান আমাদের KA গুণন KB। ওকে, এই তো এইভাবে আমাদের করতে হবে, এই জিনিসগুলো ওইভাবে করতে হবে সবগুলোই। আচ্ছা, তাহলে পিএইচ এত এবং পিএইচ এত মাত্রা ধরে দ্রবণ দেওয়া আছে, কোনটি বেশি অম্লীয়? তাহলে কোন দ্রবণটি আমাদের বেশি অম্লীয় হবে? একটা পিএইচ হচ্ছে 3, একটা পিএইচ 6, তাহলে যেটা পিএইচ 3 সেটা আমাদের বেশি অম্লীয়, তাই না? তো এখান থেকে আমাদের কী করতে হবে? এখান থেকে আমাদের ওই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে, যার ঘনমাত্রা বেশি সেটা বেশি অম্লীয়। ঠিক আছে, পিএইচ 3 যেটা ঘনমাত্রা বেশি এটা ঘনমাত্রা কম, তাহলে পিএইচ 3 এটা বেশি অম্লীয়। আচ্ছা, তারপরে লবণের আর্দ্র বিশ্লেষণ। লবণের আর্দ্র বিশ্লেষণটা কি? লবণকে আমরা পানিতে মেশাবো, ঠিক আছে, মিশে লবণের আর্দ্র বিশ্লেষণ করব। তাহলে যে সকল লবণ দুর্বল ক্ষার ও সবল অম্ল থেকে উৎপন্ন হয় আচ্ছা, একটা লবণ কীভাবে উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। প্রশমন বিক্রিয়াটা কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে একটা অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করবে, অ্যাসিড প্লাস ক্ষার মানে বেস বিক্রিয়া করে কী তৈরি করবে? লবণ আর পানি। ঠিক আছে, লবণ প্লাস পানি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই লবণের উৎসটা কি? লবণের উৎসটা হচ্ছে আমাদের অ্যাসিড আর হচ্ছে বেস, এই দুইটাই হচ্ছে লবণের উৎস। অ্যাসিড আর বেস মিলে এই লবণটা তৈরি হয়েছে। তাহলে এই যে লবণটা তৈরি হলো, এটা একটা হচ্ছে অ্যাসিড থেকে এবং একটা হচ্ছে ক্ষার থেকে। তাহলে যদি অ্যাসিডটা বেশি শক্তিশালী হয় তাহলে লবণটা হবে অ্যাসিডিক। যদি ক্ষারটা বেশি শক্তিশালী হয় তাহলে লবণটা হবে ক্ষারিক। তাহলে আমার একটা লবণ অ্যাসিডিক নাকি ক্ষারীয় এটা জানার জন্য দেখতে হবে কি লবণটা কোথা থেকে তৈরি হচ্ছে। লবণটা একটা অ্যাসিড আর ক্ষার থেকে তৈরি হয়। তাহলে যদি মনে করো সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার এর থেকে যদি লবণটা তৈরি হয় তাহলে লবণটা হবে অ্যাসিডিক। যদি দুর্বল অ্যাসিড সবল ক্ষার থেকে তৈরি হয় তাহলে লবণটা হবে বেসিক। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তাহলে তুমি কীভাবে বুঝবা? তোমার বোঝার উপায় হচ্ছে এই জিনিসগুলো দেখতে হবে। তাহলে এখানে কপার আর এখানে সালফেট, তাই না? তাহলে অবশ্যই বুঝতে হবে সালফেটটা এসছে সালফিউরিক অ্যাসিড থেকে, আর কপারটা এসছে কোনো একটা কপারের হাইড্রোক্সাইড থেকে। ঠিক আছে, মানে ওটা যেহেতু বেস, তাহলে এটা তাহলে কেমন হবে? যেহেতু সালফিউরিক অ্যাসিড অনেক বেশি শক্তিশালী, তাহলে এটা হবে আমাদের একটা অম্লীয় লবণ। ঠিক আছে, কারণ দেখো কপার হাইড্রোক্সাইড থেকে এসছে আর সবল সালফিউরিক অ্যাসিড থেকে এসছে, এই জন্য এটা আমাদের হবে অম্লীয়। ঠিক আছে, এই জন্য এই কপার সালফেট লবণটা হবে আমাদের অম্লীয়। এইভাবে আমাদের বুঝতে হবে যে ওই লবণটা অম্লীয় নাকি ক্ষারীয়। অনুরূপভাবে কি অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে এজি নাইট্রেট, তারপরে হচ্ছে এজি ক্লোরাইড ইত্যাদি লবণ আর্দ্র বিশ্লেষণ দ্বারা অম্লীয় দ্রবণ তৈরি করে। তার মানে কি এই যে লবণগুলা এগুলো তীব্র অ্যাসিড থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন আসছে হচ্ছে বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে এমন এক ধরনের দ্রবণ যেটা কীভাবে তৈরি হয়? একটা বাফার তৈরি হয় দুর্বল অ্যাসিড তার অনুবন্ধী ক্ষার অথবা দুর্বল, ঠিক আছে, দুর্বল অ্যাসিড তার অনুবন্ধী ক্ষার অথবা দুর্বল ক্ষার তার অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, এই দুইটা ভাবে আমাদের বাফার তৈরি হয়ে থাকে। তাহলে বাফার দ্রবণটা কি?
বাফার হচ্ছে এমন এক ধরনের দ্রবণ যেখানে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যদি যোগ করি তাহলে সেই দ্রবণের পিএইচ পরিবর্তন হয় না। ঠিক আছে, এই দ্রবণকে বলে বাফার দ্রবণ। তাহলে বাফার হচ্ছে এমন এক ধরনের দ্রবণ যেখানে মনে করো এটা একটা পাত্রে একটা দ্রবণ রাখা আছে, এটা একটা বাফার দ্রবণ। এটা কীভাবে তৈরি হয়েছে? এটা হয় দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী ক্ষার, অথবা দুর্বল ক্ষার তার অনুবন্ধী অ্যাসিড। কিন্তু দেখো এখানে দুটাই কিন্তু দুর্বল, অ্যাসিডও দুর্বল হইতে হবে, ক্ষারও কিন্তু দুর্বল হইতে হবে। যদি অ্যাসিড শক্তিশালী বা ক্ষার শক্তিশালী হয় তাহলে কিন্তু তোমার বাফার দ্রবণ তৈরি হবে না। বাফার দ্রবণ তৈরির মেন শর্ত হচ্ছে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার হতে হবে এবং তার অনুবন্ধী অ্যাসিড হতে হবে বা অম্ল হতে হবে। ঠিক আছে, তো সেভাবে আমাদের একটা বাফার দ্রবণ তৈরি হবে। এবং এই দ্রবণটার বৈশিষ্ট্য হচ্ছে এই দ্রবণটাতে তুমি যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো তাতেও দ্রবণের পিএইচের পরিবর্তন হবে না। সামান্য পরিমাণ যদি তুমি ক্ষার যোগ করো তাতেও দ্রবণের পিএইচের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে বাফার দ্রবণ। ঠিক আছে, মানুষের রক্তের পিএইচ হলো 7.4। অধিক অম্লজাতীয় খাদ্য গ্রহণ বা ওষুধ গ্রহণের কারণে রক্তের পিএইচের মান সাধারণত 0.5-এর থেকে বেশি যদি পরিবর্তন হয় তাহলে মানুষের জীবন সংকটাপন্ন হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমাদের রক্ত হচ্ছে একটা বাফার, এবং আমাদের রক্ত একটা বাফার। এই জন্য সামান্য পরিমাণ যদি অ্যাসিড আমরা বেশি খাই খাবারের মাধ্যমে, মানে অ্যাসিড জাতীয় খাবার বা ক্ষার জাতীয় খাবার, তাহলেও আমাদের রক্তের পিএইচ পরিবর্তন হতে দেয় না এই বাফার সিস্টেম। ঠিক আছে, তাহলে বাফারের সঙ্গে কি, যে দ্রবণে সামান্য পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করলেও দ্রবণের পিএইচের মানের কোনো পরিবর্তন হয় না, প্রায় স্থির থাকে, তাকে বলা হচ্ছে বাফার দ্রবণ। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা বাফার দ্রবণ কীভাবে তৈরি হয়? একটা দুর্বল অ্যাসিড তার অনুবন্ধী ক্ষার, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি, জাস্ট একটা হাইড্রোজেন কম। ঠিক আছে, একটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে সেখান থেকে একটা হাইড্রোজেন কম যদি করি তাহলে সেটা হবে তার অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, আর একটা দুর্বল ক্ষার তার অনুবন্ধী অ্যাসিড, তাহলে কী হবে? একটা হাইড্রোজেন যোগ, একটা হাইড্রোজেন যোগ হবে ওখানে, জাস্ট ওখানে একটা হাইড্রোজেন যোগ হবে, আর এটা একটা হাইড্রোজেন বিয়োগ হবে। মনে রাখবে অ্যাসিডে হাইড্রোজেন বেশি থাকে, ক্ষারে হাইড্রোজেন কম থাকে। ঠিক আছে, অ্যাসিডে হাইড্রোজেন বেশি থাকে আর ক্ষারে হচ্ছে হাইড্রোজেন আমাদের কম থাকে। তো এইভাবে আমরা এক একটা বাফার দ্রবণ তৈরি করতে পারি। এখন বাফার দ্রবণ প্রস্তুত করব। অম্লীয় বাফার দ্রবণগুলো সাধারণত মৃদু অ্যাসিড ও তার সাথে থাকা তীব্র ক্ষার সহযোগে সৃষ্ট লবণ হতে প্রস্তুত করা হয়। অম্ল বাফারগুলো কি, একটা দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী ক্ষার, এই দ্রবণের মিশ্রণে আমরা তৈরি করে থাকি। ঠিক আছে, আর আমরা ক্ষারীয় বাফার কীভাবে তৈরি করে থাকি? একটা মৃদু ক্ষার নেব ও একটা তীব্র অ্যাসিড, মানে তার অনুবন্ধী। সবসময় রাখবো যে মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয় আর তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল হয়। আবার ওই একইভাবে উল্টাটা, যে মৃদু ক্ষারের অনুবন্ধী অ্যাসিডটা শক্তিশালী হয়, আবার হচ্ছে শক্তিশালী ক্ষারের অনুবন্ধী অ্যাসিডটা দুর্বল হয়। ঠিক আছে, এটা তাহলে আমরা এই জিনিসগুলো ইউজ করে বাফার দ্রবণ তৈরি করব। ঠিক আছে, এবং বাফার দ্রবণ প্রস্তুতিতে অ্যান্ডারসন-হাসেলবাথের সমীকরণ। ঠিক আছে, তাহলে একটা বাফার দ্রবণের আমরা পিএইচ কীভাবে হিসাব করি? অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনার সমীকরণ। অম্লীয় বাফার দ্রবণ যদি হয় সেখানে আমরা কীভাবে পিএইচ গণনা করব? সেখানে পিএইচ ইকুয়াল টু কত? পিএইচ ইকুয়াল টু সেখানে পিকেএ, মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, প্লাস লগ লবণ বাই অম্ল, লবণের মোলার ঘনমাত্রা ডিভাইড বাই অম্লের মোলার ঘনমাত্রা। এটা হচ্ছে একটা বাফার দ্রবণের পিএইচ। ঠিক আছে, তাহলে একটা বাফার দ্রবণের পিএইচ সমান কি? পিকেএ। ঠিক আছে, ওখানে যে কে দেওয়া থাকবে, যে বিয়োজন ধ্রুবক দেওয়া থাকবে অ্যাসিডের, সেটার পিএইচ বের করতে হবে, প্লাস লগ দিয়ে উপরে লবণের ঘনমাত্রা ডিভাইড বাই নিচে অম্লের ঘনমাত্রা, এভাবে করতে হবে। ঠিক আছে, ক্ষারীয় বাফার দ্রবণ গণনার পিএইচ, এটা কি ওই একই জিনিস। তাহলে যেহেতু ক্ষারের ক্ষেত্রে তাহলে আমাদের পিএইচ বের করতে বলছে, তাহলে ক্ষারের ক্ষেত্রে কিন্তু কোনো পিএইচ বের হয় না, পিওএইচ বের হয়। সেটাকে আমরা যদি 14 থেকে বিয়োগ করি তাহলে আমাদের পিএইচ বের হবে। ঠিক আছে, তাহলে যখনই তোমার ক্ষার আসবে তুমি আর পিএইচের হিসাব করবে না, পিওএইচের হিসাব করবা। তাহলে ক্ষারের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পিওএইচের হিসাব। তাহলে পিএইচ ইকুয়ালটি কি? পিকেবি, ওখানে পিকেএ ছিল, এখানে কেবি প্লাস লবণ বাই অম্ল, লবণ বাই ক্ষার।
ওই লবণ বাই ক্ষার দিয়ে পিওএইচ বের করলাম, সেটা 14 থেকে বিয়োগ। তাহলে ক্ষারের ক্ষেত্রে পিএইচ ইকাল টু কি 14 বিয়োগ পিওএইচ। এখন এই পিওএইচ সমান পিওএইচ সমান হচ্ছে পিকেবি প্লাস লবণ বাই ক্ষার, ঠিক আছে, ওই একই জিনিস। আচ্ছা, এখন হ্যান্ডারসন সমীকরণের প্রয়োগ। দেখো যে এই যে তোমার পিকে এর যে মানটা বের হবে সেটা পিএইচ এর +-1 মধ্যেই থাকবে, ঠিক আছে। পিকে এর মান যেটা বের হবে সেটা পিএইচ এর +-1, মনে করো পিএইচ আমার বের হবে হচ্ছে 5, তাহলে আমাদের পিকে এর মানটা তোমার 4 থেকে 6 মধ্যে থাকবে, মানে এর 1 কম বেশি হবে না, ঠিক আছে, 1 থেকে বেশি বা কম হবে না। তাহলে কি মধ্যে কথা কি দুর্বল অ্যাসিডের পিকে এর মান বাফারের যে পিএইচ থেকে +-1 ব্যবধানের মধ্যে থাকবে, ঠিক আছে। এখন বাফার ক্ষমতা বলতে কি বোঝো? বাফার ক্ষমতা বলতে বোঝায় হচ্ছে প্রতি লিটার বাফার দ্রবণে মিশ্রিত অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা ডিভাইড বাই পিএইচ মানের পরিবর্তন, এটাকে বলা হচ্ছে বাফার ক্ষমতা, ঠিক আছে। বাফার ক্ষমতা বলতে কি প্রতি লিটার বাফার দ্রবণে মিশ্রিত অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা, প্রত্যেক লিটারে কত মোল বাফার দেওয়া হয়েছে ডিভাইড বাই কত পিএইচ পরিবর্তন হয়েছে, এটাকে বলা হচ্ছে বাফার ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যেহেতু পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লবণ বাই অম্ল, তাই লবণ বাই অম্লের অনুপাত 1 হলে ওই বাফার দ্রবণের ক্ষমতা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। মনে করো পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস এটা হচ্ছে লবণ ডিভাইড বাই অম্ল। তাহলে এই জিনিসটার মান যদি আমাদের 1 হয় তাহলে log1 ইকুয়াল টু 0, ঠিক আছে। log1 সমান কত 0, তার মানে এই জিনিসটা আমার পুরো বাদ যাচ্ছে, তাহলে আমাদের এই পিকে থেকে কিছু বিয়োগ যাচ্ছে না, ঠিক আছে। পিকে থেকে আমাদের কিছু বিয়োগ না যাওয়ার কারণে তাহলে এখানে পিএইচটা আমাদের পিকে এর সমান হবে। তাহলে যদি আমাদের লবণ বাই অম্ল এর অনুপাতটা যদি 1 হয় তাহলে ওই বাফার দ্রবণের ক্ষমতা সব থেকে বেশি হয়, ঠিক আছে। তাহলে এই লবণ বাই অম্ল যদি সমান হয়, যতটুকু লবণ বের হয়েছে ততটুকু অম্ল বের হয়েছে, তাহলে ওই বাফার দ্রবণটা আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী, সেখানে পিএইচ ইকুয়াল টু পিকেএ হবে, ঠিক আছে। অন্য সব ক্ষেত্রে কিন্তু পিএইচটা একটু বেশি হয়, পিকে একটু কম হয়, যেহেতু এই লবণ বাই অম্ল মানটা একটা -0.5 বা মাইনাস কিছু একটা বের হয়, ঠিক আছে। আচ্ছা, এখন বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, একটা বাফার দ্রবণ কীভাবে আমাদের কাজ করে। আচ্ছা, কোনো একটি বাফার দ্রবণের অত্যাবশ্যক বৈশিষ্ট্য হলো, একটা বাফার দ্রবণের অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য কী হইতে হবে যে দ্রবণটিতে অ্যাসিড ও এর অনুবন্ধী ক্ষারক উভয় উপাদানের উচ্চ ঘনমাত্রা থাকতে হবে। একটা অ্যাসিড থাকতে হবে এবং তার অনুবন্ধী যে ক্ষার থাকবে, মানে যার একটা হাইড্রোজেন কম, তাদের ঘনমাত্রা অনেক বেশি হইতে হবে, ঠিক আছে। এবং বাফার দ্রবণের উপাদান দুইটির ঘনমাত্রার চেয়ে কম পরিমাণে, ঠিক আছে, বাফার দ্রবণের উপাদান দুইটির ঘনমাত্রার চেয়ে কম পরিমাণে হাইড্রোজেন প্লাস অথবা হাইড্রোক্সিল মাইনাস আয়ন যোগ করলে ওই সব আয়ন বাফার দ্রবণের একটি উপাদানকে অপর উপাদানে পরিণত করে, ঠিক আছে। মানে তোমার বাফারের যে ক্যাপাসিটি তার বেশি দিলে তো আর পারবে না, ঠিক আছে। মনে করো তোমার বাফার দ্রবণটা 1 লিটার আর তুমি সেখানে 5 লিটার অ্যাসিড ঢাললা, তাহলে সেটাকে প্রশমিত করতে পারবে না অবশ্যই। তাহলে আমার যেটা ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটির মধ্যে দিতে হবে, যতটুকু আমি প্রশমিত করতে পারবো অতটুকুই দিতে হবে, তাহলে প্রশমিত করতে পারবো, এর বেশি হলে তো আমি পারবো না, তাই না। আচ্ছা দেখো, তাহলে আমাদের একটা বাফার দ্রবণ কীভাবে কাজ করে।
এই তোমার এই বাফারটা লাগবে, অম্লীয় বাফার দ্রবণে ক্রিয়া কৌশল। ঠিক আছে, অম্লীয় বাফারটা পড়বা যে অম্লীয় বাফারে কী ক্রিয়া কৌশল এবং ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এই দুইটা জিনিস লাগবে। অম্লীয় আর ক্ষারীয় কীভাবে কাজ করে। আচ্ছা, একটা অম্লীয় বাফার দ্রবণ, এখানে মনে করো অম্লীয় বাফার হিসেবে আমাদের আছে একটা ইথানোয়িক অ্যাসিড এবং তার সঙ্গে আমাদের সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অম্লীয় বাফার, ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, এটা ইথানোয়িক অ্যাসিড ভেঙে কী হবে, ভেঙে হচ্ছে আমাদের ইথানয়েড হবে অ্যান্ড সোডিয়াম হবে, সোডিয়াম ইথানয়েড। ইথানোয়িক অ্যাসিড ভেঙে আমাদের হবে এটা হবে আর হাইড্রোজেন প্লাস তৈরি হবে এখানে। তাহলে কি তুমি কীভাবে লিখবা, প্রথমে এটা ভেঙে লিখবা, লেখার পর লিখবা যে অল্প মাত্রা যদি আমি অ্যাসিড যোগ করি বা হাইড্রোজেন আয়ন যদি আমি এখানে অল্প মাত্রায় যোগ করি, তাহলে লিখবো কি হাইড্রোজেন আয়ন অল্প মাত্রায় যোগ করে। তাহলে যখনই আমি এখানে হাইড্রোজেন আয়নটা যোগ করলাম তখন কি হবে, এর যে মাইনাসটা আছে, ঠিক আছে, এটা তো আমার অ্যাসিড, অ্যাসিড তো আর নেবে না, তাই না। তাহলে এই যে বেসের যে মানে যে অনুবন্ধী ক্ষার যেটা, সেটার যে ঋণাত্মক আয়ন, সেটা এই হাইড্রোজেন প্লাসটাকে নিয়ে কী তৈরি করবে, আবার ওই অ্যাসিড তৈরি করবে, এই অ্যাসিডটা তৈরি করবে। ঠিক আছে, এই অ্যাসিডটা তৈরি করবে এই হাইড্রোজেন আয়নটা নিয়ে। ঠিক আছে, তাহলে বুঝলা। তাহলে হাইড্রোজেন আয়ন যদি আমি যোগ করি, তাহলে অনুবন্ধী ক্ষারের যে বেস মানে যে হচ্ছে বেসিক যে পদার্থ বা যে হচ্ছে ক্ষারীয় পদার্থ, সেটা নিয়ে সেটা ওই হাইড্রোজেন আয়নটাকে নিয়ে অ্যাসিড তৈরি করবে। ওকে, তাহলে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করলে এটা প্রশমিত হয়ে গেল। এবং কি এই অ্যাসিডটা, আচ্ছা অ্যাসিড নিলা, কিন্তু কি এই অ্যাসিডটা আর ভাঙবে না, এই অ্যাসিডটা কি আর দ্রবীভূত হবে না, ওই জন্য দ্রবণের পিএইচ আর চেঞ্জ হবে না। তুমি বলতে পারো যে ভাই এই অ্যাসিড তৈরি হলো তাহলে পিএইচ তো কমে যাবে, কিন্তু না, কিন্তু এই অ্যাসিডটা আর ভাঙবে না কখনো। এটা এমন একটা অ্যাসিড তৈরি করবে যেটা একবারে এরকম হয়ে থাকবে, এটা কখনো আর ডিগ্রেড হবে না বা ভেঙে যাবে। এখন অল্প মাত্রায় যদি আমি ক্ষার যোগ করি তাহলে কি হবে, এখন অল্প মাত্রায় আমি ক্ষার যোগ করলাম, ক্ষার কোথার সাথে যুক্ত হবে, অ্যাসিডের সঙ্গে। তাহলে ক্ষারটা আমাদের অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করবে, পানি তৈরি করবে। ঠিক আছে, এভাবে অল্প মাত্রায় অ্যাসিড আর ক্ষার যদি আমি যোগ করি, তাহলে এই আমাদের বাফার দ্রবণটা সেটাকে প্রশমিত করতে পারবে। ঠিক আছে, তা বুঝলে তো জিনিসটা খুবই সহজ জিনিস, এটাই দেয়, এই প্রথমটাই দেয়। তাহলে একটা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বলছে, এটা তুমি মনে করো একটা ইথানোয়িক অ্যাসিড নিলা আর একটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড নিলা। ঠিক আছে, এখন হাইড্রোজেন যোগ করলে, তার মানে হাইড্রোজেন মানে কি অ্যাসিড, তাহলে এটা অবশ্যই বেসের সঙ্গে যুক্ত হবে। তাহলে বেস যেটা অনুবন্ধী ক্ষার যেটা, তার যে বেস আছে সেটার সঙ্গে যে যুক্ত হবে, যুক্ত কী তৈরি করবে, একটা অ্যাসিড তৈরি করবে এবং এই অ্যাসিডটা ভাঙবে না। ঠিক আছে, এই অ্যাসিডটা আমাদের ভাঙবে না, এই জন্য দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না, এভাবে লিখে দিবা। এবং যদি আমরা ওই যোগ করি তাহলে কি হবে, এটা ওই অ্যাসিডের হাইড্রোজেন প্লাসের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করবে, যেটা একটা নিষ্ক্রিয় পদার্থ। এইভাবে এটা দ্রবণের পিএইচকে চেঞ্জ হতে দিবে না। ঠিক আছে, এইভাবে অ্যান্সার করবে। ওকে, এখন যদি আমরা একটা ক্ষারীয় বাফার দেখি, ক্ষারীয় বাফারের মধ্যে কী নিচ্ছি আমরা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা মৃদু ক্ষার নিচ্ছি, আর ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা লবণ নিচ্ছি। ঠিক আছে, মানে অনুবন্ধী একটা ক্ষার, অনুবন্ধী একটা অম্ল নিচ্ছি। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এটা। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা হাইড্রোজেন আয়ন যোগ করি তাহলে এটা অবশ্যই কার সঙ্গে যুক্ত হবে, হাইড্রোজেন অ্যাসিড, তাহলে অবশ্যই এটা ক্ষারের ওএইচের সঙ্গে যুক্ত হবে। তাহলে এটা ক্ষারের ওএইচের সঙ্গে যুক্ত কী তৈরি করবে, পানি তৈরি করবে। ওকে, কিন্তু এখানে যদি আমরা ওএইচ যোগ করি তাহলে এটা কার সঙ্গে যুক্ত হবে, অ্যাসিডের সঙ্গে অবশ্যই। এটা মানে কি, এখানে অনুবন্ধী অ্যাসিড কোনটা, অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এর অ্যামোনিয়ামের সঙ্গে যাই যুক্ত হবে। ঠিক আছে, তাহলে মাইনাসটা কিন্তু প্লাসের সঙ্গে, তুমি বলতে পারো যে ক্লোরিনের সঙ্গে হলো না কেন, ক্লোরিনও মাইনাস, তো মাইনাসে মাইনাসে যোগ হবে না, মাইনাসটা প্লাসের সঙ্গে যোগ হবে, এটা কী করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো বলো যে ভাইয়া এটা তো ক্ষার, এই ক্ষারটা কেন পিএইচ বাড়ালো না, এই ক্ষারটা হচ্ছে আর পানিতে দ্রবীভূত হবে না। ঠিক আছে, হবে না, এই ক্ষারটা পানিতে দ্রবীভূত হবে না। এইভাবে আমাদের একটা ক্ষারীয় বাফার বা অম্লীয় বাফার ক্রিয়া করে। ঠিক আছে, এবার তুমি বলে দেবে, একদম ফুল নাম্বার দেবে, 4-এ 4 দেবে। এবার দরকার পড়লে এই জিনিসটা 2বার লিখবা, বলবো যে হাইড্রোজেন প্লাস যোগ করে, হাইড্রোজেন প্লাস যোগ করে বলে এটা লিখে হাইড্রোজেন প্লাস দিয়ে পানি বের করবে। আবার বলবো যে ওএইচ যোগ করে দিয়ে ওএইচ দিয়ে এটা ডিভাইড দিয়ে বলবো যে যেহেতু এটা পানিতে দ্রবীভূত হয় না, সেহেতু পানির পিএইচ আর চেঞ্জ হচ্ছে না।
এভাবে বলে দিলেই হবে, ঠিক আছে। আর কতটুকু আছে, শুধু ম্যাথ। এই বন্ধন শক্তিগুলো আছে তো, আচ্ছা। ঠিক আছে, আর না ওগুলো তুমি এমনি পারবো। এই অধ্যায় থেকে এটাই হচ্ছে মেন। আর ওইদিকে ওই তুমি ক্লাস 9-10-এও পড়ছো যে ওই ডেল এইচের মান বের করা, ডেল এইচ প্লাস না মাইনাস, সেই বেদগুলো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বাফার রেঞ্জ। বাফার রেঞ্জ বাফার দ্রবণের উপাদান দ্বয়ের মোলার ঘনমাত্রার অনুপাতের উপর নির্ভর করে, ঠিক আছে। বাফার রেঞ্জটা কি, বাফারের যে উপাদানগুলো আছে তাদের মোলার ঘনমাত্রার উপর নির্ভর করবে। অ্যান্ডারসন হেজেলবার্গ সমীকরণে অম্লীয় বাফারের বেলায় লবণ বাই অম্লের অনুপাত 10 গুণ অথবা 0.1 গুণ পরিমাণের মধ্যে থাকলে তবেই বাফার ক্ষমতা কার্যকর হবে, ঠিক আছে। লবণ যত পরিমাণ আছে অম্ল তার থেকে কিন্তু 10 গুণ বেশি থাকবে, তাহলে তো 0.1 হবে, তাই না। তাহলে যত পরিমাণ লবণ থাকবে অম্ল তার থেকে 10 গুণ বেশি থাকবে, তাহলে এই বাফারটা কাজ করবে, ওকে। আবার বাফারের ইপ্সিত পিএইচ এর মান ব্যবহৃত দুর্বল অম্লটির পিকে এর মান থেকে ±1 এই ব্যবধানের মধ্যেই হবে। তাহলে পিএইচ যেটা হবে পিকে এর মানটা ওর ±1 এর মধ্যেই হবে, ঠিক আছে। এটা যদি 5 হয় তাহলে ওটা 4 অথবা 6 এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। ক্ষারীয় বাফারের বেলায় লবণ বাই ক্ষারের অনুপাত 10 গুণ থেকে 0.1 গুণের মধ্যে পার্থক্য থাকবে, ঠিক আছে। তো এগুলো ছোটো ছোটো হয়েছে। এখন তোমার কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো বুঝে বুঝে করতে হবে। এই ম্যাথগুলো সাধারণত আসে না, যেমন মনে করো এই ম্যাথটাই করবো আমরা, কয়েকটা ম্যাথ করাবো, এটা করাবো, এটা করাবো, বোর্ডের কিছু প্রশ্ন করাবো, আর এখান থেকে একটা বোর্ড করাবো। তুমি এই বোর্ডগুলো করবা, এই বোর্ডগুলো আর সবগুলো করবা, করলে তোমার হচ্ছে একটা আইডিয়া আসবে যে কীভাবে এগুলো ম্যাথগুলো করতে হয়। এটা করবা, দেখো অনেকগুলো ম্যাথ আছে, তুমি সবগুলো ম্যাথ বের করে করে করবা, ঠিক আছে। আজকে এই ম্যাথগুলো একটু করাই কয়েকটা। আচ্ছা দেখো, পিএইচ হচ্ছে 9 এর বাফার দ্রবণটি তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া উপাদান যুগল থেকে কী রূপে প্রস্তুত করবে ব্যাখ্যা করো। তাহলে এমন একটা বাফার দ্রবণ আমাদেরকে তৈরি করতে হবে যে বাফার দ্রবণটা কী দিয়ে তৈরি, অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এটার পিএইচ হবে 9। তাহলে এটা আমরা কিভাবে প্রস্তুত করব, যেখানে অ্যামোনিয়াম প্লাসের কে এর মান কত, এত, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম বলছে, তাহলে আমাদের পিএইচ সমান কত, 14 - লবণ বাই অম্লের ঘনমাত্রা, ঠিক আছে। তাহলে এগুলোর আমাদের ঘনমাত্রাটা দরকার অবশ্যই, যে এই দুটো জিনিসের ঘনমাত্রা অনুপাতটা কত সেটাকে আমার দরকার। এই লবণ বাই এই হচ্ছে পিএইচ থেকে আমাদের বের করতে হবে কি, এই লবণ বাই অম্লের
ঘনমাত্রার অনুপাত কত সেটা আমি আগে বের করবো, ঠিক আছে। ঘনমাত্রার অনুপাত কত সেটাকে আমি বের করবো। তাহলে আমরা কি জানি পিএইচ ইকুয়াল টু 14, যেহেতু এটা ক্ষার, 14 মাইনাস পিকেবি মাইনাস লবণ বাই অম্ল, ঠিক আছে। এটা করলাম করার পর পিএইচ লবণ বাই অম্ল এটা করলাম, ঠিক আছে। তাহলে আমাদের লবণ বাই অম্ল যেটা থাকলো সেটা পিএইচ মাইনাস পিকে, তাহলে কত হচ্ছে, এটা আমাদের বের হয়ে আসলো 0-0.25, ঠিক আছে। তাহলে লবণ বাই অম্ল যেটা, সেটা লগটা আমি উপর অ্যান্টিলগ করে দিই মাইনাস এত, তাহলে এতে অনুপাত আসে এত, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম এই দুটো অনুপাত আছে 5.6। তার মানে কি, তার মানে আমাদের কোনটা কতটুকু দিতে হবে সেটা। এখন এক্ষেত্রে পিএইচ হচ্ছে 9, বাফার দ্রবণটি তৈরিতে এত মোল অ্যামোনিয়া অর্থাৎ এত ml 1 মোলার অ্যামোনিয়া দ্রবণ দিব, 1 ml 1 মোলার বা 1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, ঠিক আছে। জাস্ট আমাদের দ্রবণটার অনুপাত বের করতে হবে, আর কিছুই না, ঠিক আছে। কি তাহলে কীভাবে দ্রবণটা তৈরি করবো যদি বলে, জাস্ট অনুপাতটা বের করে অত মোলার দ্রবণ দিব, ঠিক আছে। তাহলে এটা এত মোলার দিব আর এটা 1 মোলার দেবো, এমনি বলে দিলেই হবে। তাহলে এই দুটার অনুপাত কি, এই দুটার অনুপাত এত হয়েছে, তাই না। তার মানে কি, তার মানে এটা যদি আমি উপরে লিখি, এর নিচে যদি 1 দিই, তার মানে তো আমাদের 0.56 হচ্ছে, তাই না। তার মানে কি, তার মানে অ্যামোনিয়া আমাদের থাকবে হচ্ছে এত মোল, আর হচ্ছে অ্যামোনিয়াম থাকবে হচ্ছে আমাদের 1 মোল, হয়ে গেল। আচ্ছা, এটাতে দেখো কি 10 ml এত মোলার অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে 4 ml এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে উৎপন্ন মিশ্র দ্রবণের পিএইচ কত হবে। এই মিশ্র দ্রবণটার আমাদের পিএইচ কত হবে। তাহলে এটা যেহেতু অ্যামোনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, একটা অ্যাসিডিক অ্যাসিড নিয়েছি, মানে আমাদের ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়েছি। তার মানে এটা কিন্তু আমাদের বাফারের সিস্টেমে করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এটা এত মোল, আমি যদি মোল দিয়ে করি তাও কিন্তু হবে, মোলার দিয়ে যদি নাও করি তাহলে মোল সমান সমান কি, মোল সমান সমান কি, এই দুটো গুণ করা লাগবে, ঠিক আছে। 0.1 মোলার গুণন ওটার কেজিতে মানে লিটারে, তাহলে 10 ডিভাইড বাই আমাদের 1000, তাহলে এত মোল বার হবে আমাদের, এত মোল দিয়ে যদি করি তাও হবে, যদি মোলার দিয়ে করি তাও হবে, ঠিক আছে। যেহেতু আমাদের দুইটা মোলার সমান আছে সেহেতু আমাদের খালি এই কত ml করে আছে সেটা বিয়োগ দিলেই হবে, ঠিক আছে। সুতরাং 6 ml 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। যেহেতু এখানে আমাদের মোলার সমান সেহেতু আমাদের কোনো কাহিনী হচ্ছে না, কিন্তু যদি আমাদের মোলার ভিন্ন থাকতো, এটা 0.1 এটা হচ্ছে 0.2 থাকতো, সেহেতু কিন্তু আমাদের আলাদা হতো, তখন তুমি মোল বের করে করবা, এগুলোকে মোল আকারে লিখবো। মোল সমান সমান কি, মোল, আচ্ছা মোলার ঘনমাত্রা মানে কি, মোল পার লিটার, তাই না। মোলার ঘনমাত্রা মানে মোল পার লিটার, ঠিক আছে। তাহলে মোল সংখ্যা কি, এটার সাথে এটা গুণ, মোল সংখ্যা কি, এটা গুণন লিটার, তো মোল বের হয়ে গেল। তাহলে মোল যদি বের করতে পারো তাহলে আর কোনো হিসাব লাগবে না, তাহলে জাস্ট শুধু এটা থেকে করে বিয়োগ করলেই হবে, ঠিক আছে। এটা করার পর তারপর লবণ বাই অম্ল করে দিয়ে আমাদের লবণের পিএইচটা বের করো, ঠিক আছে। তো তুমি সবগুলো ম্যাথ একটু করবা, ট্রাই করবা সবগুলো ম্যাথ, এটা কিন্তু সহজ ম্যাথই আছে, বেশি কঠিন না, তুমি একটু দেখলেই করতে পারবো। কোনটা পারবে না আমাকে একটু বলো, ঠিক আছে। আমি কিন্তু সব ধরনের ম্যাথই করাইছি আমি, ওকে। এতদূর পর্যন্ত করানো হয়েছে, তারপর সামনের দিন আমি এটা করাবো, আর হয়তো বা 1-2 দিন লাগবে, একদিন লাগবে, আর একদিন সামনের দিনটা, এগুলো কিছু না, এগুলো এখানে কিন্তু মুখস্থ। আমি শুধু তোমার এই ভর ক্রিয়ার নিত্যতা সূত্র থেকে ওই ইয়েটা বের করা, এগুলো না, এই হচ্ছে এই বন্ধন শক্তি, বন্ধন বিক্রিয়া তাপ, এটা বের করা শিখবো, এটা বের করে শিখলেই হয়ে গেল, ঠিক আছে।